This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্নীতি দমনে একেবারে জিরো টলারেন্স এই রাজ্য সরকারের। বিভিন্ন বিভাগ অত্যন্ত তৎপর হয়েছে, যার মধ্যে দুর্নীতি দমন শাখা আরও একজন কনস্টেবলকে, সরকারি একজন কর্মীকে হাতে নাতে ঘুষ নিতে গিয়ে পাকড়াও করেছে। ঝাড়গ্রামের আইসির দেহরক্ষী এই কনস্টেবলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা। আপনি কি সরকারি কর্মী? আপনি কি পুলিশ কর্মী? ঘুষ নেওয়ার অভ্যেস আছে? এখনই সূত্রে যান, আর যাই করুন ভুলেও ঘুষ নিতে যাবেন না। না, এটা কোনো সরকারি নির্দেশিকা বা সরকারি কোনো ফরমান নয়, তবে সরকারি অফিসে কান পাতলে শোনা যাচ্ছে আপাতত এটাই অঘোষিত হুঁশিয়ারি। সরকার স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে, পুলিশ হোক বা সরকারি কর্মী, ঘুষ নিলেই জেল। সরকার ক্ষমতায় আসার পরেই ঢেলে সাজানো হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে, আনা হয়েছে আইজি গোয়েন্দা মুরলীধরকে, এছাড়াও আনা হয়েছে আইবির ডিআইজি আকাশ মাঘারিয়া এবং স্পেশাল সুপারিনটেন্ডেন্ট কামনাশী সেনের মতো অফিসারকে। রেজাল্ট, রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে হাওয়া। ঘুষে জ্বর হলে মানে ঘুষ নিলেই হাতে রঙিন জল। ফের তোলাবাজির অভিযোগে রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে পাকড়াও। এবার গ্রেপ্তার ঝাড়গ্রামের পুলিশ কনস্টেবল, সঙ্গে ধৃত 3 দালালও। সূত্রের খবর, একেবারে সিনেমার কায়দাতেই ধরা হয়েছে ঘুষ খাওয়া পুলিশকে। লরি ও ট্রাক্টরের থেকে ঘুষ নেওয়ার খবর যায় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে। গোয়েন্দারা জানতে পারেন দালালদের মারফত ঘুষ নেওয়া হচ্ছে। অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, অর্থাৎ দুর্নীতি দমন শাখা। এক ট্রাক মালিকের থেকে ঘুষ নেওয়ার সময় ধরা পড়ে যায় দালালরা। সূত্রের খবর, দালালদের ফোনে ঝাড়গ্রাম ম্যানেজার নামে একটা নম্বর ছিল। দালালের ফোন থেকে ফোন করা হয় সেই ম্যানেজারে। বালি ব্যবসায়ী সেজে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের গোয়েন্দারা ফোনে জানানো ঠিকানায় এরপর পৌঁছন। ঠিকানাটা ছিল ঝাড়গ্রাম থানা। দালাল মারফত 5 লক্ষ টাকা দেওয়া হয় কনস্টেবলকে। কনস্টেবল রতন প্রামাণিক ঘুষের টাকা নিতেই ছদ্মবেশ উন্মুক্ত করেন গোয়েন্দারা। থানাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কনস্টেবলকে। ও অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের। একটা পুলিশ, 2টো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়। এই চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে, যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে। এসিবিকে নতুন করে সাজানো হয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে। তো স্বাভাবিকভাবে সেখানে অফিসাররা অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। এর আগে ব্যাটরা থানা সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে ধরা হয়েছিল। তারপর একে একে ধরা পড়েছেন সরকারি ইঞ্জিনিয়ার থেকে পুলিশ কর্মী। গত 6ই আগস্ট ঝাড়গ্রামে জাম্বনিতে বিডিও অফিসে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন। এরপর 17ই আগস্ট 15,000 টাকা ঘুষ নেওয়ার সময় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে ধরা পড়ে যান সাব ইন্সপেক্টর সুব্রত সরকার। তারপর গত 18ই আগস্ট হাওড়া সাঁকরাইল থানার অধীনে থাকা নাজিরগঞ্জ ফাঁড়ির পুলিশ কনস্টেবল শুভময় মণ্ডলকে 1 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখা। তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুধ নিয়ে জল ঘোলা, নবদ্বীপের সামনে এলো মারাত্মক কাণ্ড। এখানে দুধের মধ্যে রাসায়নিক ডিটারজেন্ট মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল দুধ। ধরুন 20 লিটার দুধ ছিল, সেই 20 লিটার দুধের সঙ্গে অন্যান্য ভেজাল দূষিত পদার্থ মিলিয়ে 100 লিটার দুধ তৈরি করা হচ্ছিল। ভাবুন একবার, খাঁটি দুধ হিসাবে আপনি যা খাচ্ছেন তাতে মাত্র 20% দুধ, বাকিটা ভেজাল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভেজাল চক্রের জাল কি শুধু নবদ্বীপেই ছড়িয়েছে নাকি রাজ্যের নানা প্রান্তেও রয়েছে? দুধ এখানে সব ঘোষেরা নিয়ে আসে, নিয়ে এসে জমা হয়, হওয়ার পরে গাড়ি করে নিয়ে যায়। বলে এখানে 2 নম্বরই হয় নাকি। দেখতে দুধ, কিন্তু আসলে সাক্ষাৎ বিষ। অভিযোগ এমনটাই। নবদ্বীপ সরগরম এ নিয়ে মহীশূরার ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় একটি কারখানায় হানা। সেখানেই ভেজাল দুধ তৈরির কাজ রমরমিয়ে চলছিল বলে অভিযোগ। কিভাবে জানেন? 100 লিটার দুধ থাকলে তাতে নাকি মাত্র 20 লিটার খাঁটি, বাকি 80 লিটারই বিষ। মেশানো হয় বিভিন্ন রাসায়নিক, পাউডার, ওষুধ, ছানার জল, এমনকি অ্যাসিড। সেই দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকায় এবং ছোট দুধের সংস্থায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। স্থানীয়দের একাংশ ও এলাকার বিজেপি নেতারা খবর পেয়ে হাজির হন। পুলিশ পৌঁছল। যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয় ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড, এসব মিশিয়ে এইগুলো বাজারে ছাড়া হয়।
এই যে চেম্বারটি রয়েছে এই চেম্বারে কিন্তু দুধ জমা হচ্ছে এবং এখান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ঘোষ যারা মূলত দুধ দুয়ে গরু থেকে সংগ্রহ করে তারা নিয়ে আসেন এবং এখানে তারা বিক্রি করেন এবং সেটা এখানে মজুত করা হয়। এরপর এটি গাড়ি করে চলে যায় অন্যত্র। কিন্তু এই ক্ষেত্রেই অভিযোগ উঠছিল যে এই দুধের মধ্যেই নাকি ভেজাল মেশানো হচ্ছে, দুধের সঙ্গে জল সহ অন্যান্য রাসায়নিক জিনিসপত্র মেশানো হচ্ছে। এইগুলো কি হচ্ছে? দুধ টেস্ট করার জন্য হ্যাঁ, এসএনএফ দেখায়, সিএলের দেখায়, এসব দেখার জন্য। এখানে কেমিক্যালের শিশি রয়েছে, কিন্তু কেমিক্যালটা কি সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তদন্তকারী যারা আছেন তারাই হয়তো বলতে পারবেন। কালকে নমুনা তারা সংগ্রহ করে নিয়ে গেছেন। অভিযোগ ভুরি ভুরি এবং সবকটি মারাত্মক, যদিও কারখানার কর্মী থেকে দুধ বিক্রেতারা কেউই সব মানতে নারাজ। কিছু মেশানো হয় না, বোতলগুলো ওগুলো আবার দুধ টেস্ট করা হয়। কোন দুধটা খারাপ আছে কোনটা ভালো আছে এগুলো দেখার জন্য, ওগুলো টেস্ট করার জন্য, ওগুলো কোনো মেশানোর কাজ না। ওই যে গ্লাস আছে, গ্লাসের মধ্যে ওগুলো দুধ দিয়ে টেস্ট করে ফেলে দেওয়া হয়। পুলিশ এসে শুধু দুধ পেয়েছে, চেম্বারে দুধ ছিল, দুধ ওনারা দুধ নিয়েও গেছে। আমি দেখাবো আর একজন কিন্তু দুধ সংগ্রহ করে নিয়ে আসছেন, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে দুধ সংগ্রহ করে তারা নিয়ে আসেন এবং এই দুধগুলি কি মূলত এখানে রাখা হয়। কিন্তু মানুষের যেটা অভিযোগ যে এই দুধের মধ্যে যে পরিমাণ দুধ আসছে সেই পরিমাণ দুধ অর্থাৎ 20 লিটার দুধে প্রায় 100 লিটার করে ফেলা হয় এবং সেক্ষেত্রে কেমিক্যাল বা বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো হয়। কিন্তু সমস্তটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করছে পুলিশ। বিতর্ক এখানেই শেষ নয়, বাইরে এই বোর্ড নিয়েও প্রশ্ন অনেক। বোর্ডে জলজল করছে নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেড, তারিখ সহ রেজিস্ট্রেশন নম্বর দেওয়া এবং নিচে লেখা এই সমিতি দি কিষাণ কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের অন্তর্গত। প্রশ্ন উঠছে, এই জালিয়াতির কারবার কি তাহলে সমবায় সমিতিরই আড়ালে দিব্যি চলছিল? দুর্নীতির ভরা সংসার? যদিও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সমবায় কর্তৃপক্ষের। আরও কারা জড়িত এই দুধের কারবারে সব খুঁটিনাটি বের করা হচ্ছে। সব দিকই খতিয়ে দেখছে নবদ্বীপ থানা। এ নিয়ে রাজনৈতিক জলঘোলাও চরমে। নদিয়ার কোন নেতা, কোন নদের নিমাইটা এতদিন ধরে এগুলো খেয়েছে, দই, দুধ, ক্ষীর, সব হিসেব করা হবে, চিন্তা নেই। এর পিছনে আবার অন্য কোনো কারণ, এর সাথে ওর ঝামেলা, ওর সাথে ওর গন্ডগোল, এইসবের জন্য এখন বিজেপি নেতা কোথাও গেলে পুলিশ থরে থরে কাঁপতে থাকে। আসল ঘটনা খোঁজ করলে অন্য কিছু দেখা যেতে পারে। শিশুদের মুখে তুলে দেওয়া হয় যে দুধ, যা রোগীদের নিশ্চিন্তে দেওয়ার কথা, পুষ্টিগুণের কথা ভাবলেই যেদিকে হাত বাড়ান মানুষজন, তাতেও নাকি বিষ মিশছে। ভেজালের ভয় এখন সবেতেই, কিন্তু তা বলে দুধও বাদ যাবে না। এত লোভ ভেজাল কারবারিদের, এত টাকার খাই, জল ঘোলা তো হবেই। প্রশাসন অবশ্য সাফ জানিয়েছে স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়টি, দোষী হলে কেউ ছাড় পাবে না। ক্যামেরা তুষারের সঙ্গে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। একই দিনে রাজ্যের 3টে রাজনৈতিক অশান্তির ঘটনা। কলকাতার বাঁশদ্রোণী, সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেখানে হামলা চালানো হয়, বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। এদিকে হাসনাবাদে সেখানে বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। অন্যদিকে আরামবাগে সিপিএম এর পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাসনাবাদ, বিজেপি কর্মীর দোকানে হামলা আর ভাঙচুরের অভিযোগ। বাঁশদ্রোণী, তৃণমূল কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ। তারকেশ্বর, সিপিএম পার্টি অফিসে আগুনের অভিযোগ। আগরপাড়া, সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ। উত্তর 24 পরগনার হাসনাবাদ ঘুনিবাজার এলাকায় বিজেপি কর্মী সুজিত মণ্ডলের ওষুধের দোকানে ভাঙচুর, তাকে মারধর। বাধা দিতে গেলে তার স্ত্রী মৌমিতা মণ্ডলকেও মারধর করা হয় বলে অভিযোগ। সমস্ত ওষুধপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সুজিত। লাঠি নিয়ে আমার দোকানের সমস্ত শোকেস ভেঙে একেবারে একাকার করে দেয়। এটা হচ্ছে তৃণমূল আশ্রিত, তৃণমূলের গুন্ডা বাহিনী। দলের অনুশাসন যারা না মানবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে, যারা সন্ত্রাস তৈরি করবে, তাদের বিরুদ্ধে তো নিশ্চয়ই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কলকাতার বাঁশদ্রোণী 113 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। কার্যালয় দখল করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। কাউন্সিলরের সোনার বালাও চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কিন্তু আজকে আমরা পার্টিটা করতে পারবো না। আবার বলছে যে মমতা ব্যানার্জির পার্টি করতে না যায়। এত দামি বালা পরো কেন, যেন প্রাণ টানাটানি হবে। আমরা তো একটা আংটি পরতে ভয় পেতাম। রাজনৈতিক সংঘর্ষের অভিযোগের আগুন পৌঁছেছে হুগলির তারকেশ্বরেও। মুক্তারপুর এলাকায় গভীর রাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সিপিএম এর দলীয় কার্যালয়ে, এমনটাই অভিযোগ করছে বামেরা। পুড়ে ছাই প্রায় 4 দশকের পুরনো পার্টি অফিসে থাকা আসবাবপত্র, টিভি সহ একাধিক সামগ্রী। অন্যদিকে ওই পার্টি অফিসের কাছেই থাকা এক তৃণমূল নেতার গাড়িতেও ভাঙচুর করার অভিযোগ ওঠে।
সিপিআইএম ও তৃণমূলের অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 15 বছর তৃণমূলের রাজত্ব গেছে, সেই সময় আমরা এত তাণ্ডব দেখিনি যা তাণ্ডব আমরা এখন দেখছি। এর সঙ্গে আমাদের বিজেপির কোনো সম্পর্ক নেই, কারণ সামনেই পঞ্চায়েত ভোট আসছে। নিজেদের টিকিটের লড়াইয়ের জন্য নিজেরাই খেউখেই করেছেন এবং নিজেরাই ভাঙচুর করেছেন। একই ঘটনা উত্তর 24 পরগনার আগরপাড়াতেও। উসমপুর এলাকায় প্রায় 50 বছরের পুরনো সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এখানেও অভিযোগের তীর বিজেপির দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। হাসনাবাদ থেকে বাসজনি, তারকেশ্বর থেকে আগরপাড়া, অভিযোগ আলাদা, রাজনৈতিক পরিচয়ও আলাদা, কিন্তু অভিযোগের ধরন প্রায় একই। বাংলার রাজনীতিতে কি এখনো হিংসার জায়গা ছাড়তে পারেনি দলীয় সংঘাত, নাকি স্থানীয় বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাখিতেও ট্রেন্ডিং রাজনীতি। পালাবদলের পর রাজ্যে এবার রাখিতেও বিশেষ টাচ। হাতে হাতে ঘুরবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার এ ধরনেরই রাখি একেবারে ট্রেন্ডিং। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সবংয়ে পসরা সাজিয়ে বসে পড়েছেন রাখি বিক্রেতারা, আর এই সমস্ত রাখি দেদার বিকোচ্ছে। ঘরের ছেলে মুখ্যমন্ত্রী বলে কথা, সেখানে এবার তাকে নিয়ে মাতামাতি হবে না, এটা হয় নাকি? জেলার রাখি বাজার তাই জমজমাট শুভেন্দু অধিকারীকে ঘিরে। নানা ডিজাইনে তিনি বিরাজমান। দাদা মুখ্যমন্ত্রী হওয়ার পর মোটামুটি ভালোই দাদার রাখি চলছে প্রচুর পরিমাণে। পদ্মফুল দিয়ে রাখিটা ট্রেন্ডিং চলছে, খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছে। কাঁথির রাখির বাজারে দেদার বিক্রি চলছে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখির। প্রধানমন্ত্রীও স্বমহিমায় হাজির। হাতে হাতে এবার তিনিও ঘুরবেন। তবে ভূমিপুত্র তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে উন্মাদনাই আলাদা। শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে যে রাখি তৈরি হচ্ছে, কাঁথিবাসীকে, জনগণকে উৎসাহিত করছে, আনন্দ দিচ্ছে। এটা তো কাঁথির গর্ব, এর থেকে আর ভালো জিনিস কি আছে? শুভেন্দু তো আমাদের মানে মুখ্যমন্ত্রী, ওরই আমরা তো নেব। পশ্চিম মেদিনীপুরেও একই ছবি। সবং ব্লকের তেমাথানি বাজার সহ বিভিন্ন এলাকায় এখন সরগরম। নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রাখি বিকোচ্ছে হট কেকের মতো। মেদিনীপুরের ছেলে শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী বাবু, আমি ওনার রাখি নিলাম এবং আমাদের প্রধানমন্ত্রী ওনার রাখি নিলাম। দোকানদার এসে আমাকে বলছে যে তুমি একসঙ্গে এতগুলো নিয়ে নিলে সাধারণ লোককে দিতে পারছে না। সাধারণ লোকের মধ্যে খুব সাড়া, আমরা জানতে পেরে ছুটে এসেছি, যা ছিল এখন নিয়েছি। 10 কোটি টাকার রাখি যেমন রয়েছে, তেমনি কেউ কেউ বিশেষ ডিজাইনের রাখির জন্য খরচ করছেন 500 থেকে প্রায় 1000 টাকা পর্যন্ত। সবাই ভালোবাসে তো এই কারণে সবাই নিয়ে যাচ্ছে। আমরা ভাবছিলাম হয়তো নেবে না, পার্টি কালারের জিনিস, কিন্তু আমরাও দেখলাম সবাই নিয়ে যাচ্ছে। হাতে আর সময় নেই, দুয়ারে রাখি, তাই কেনাকাটা চলছে জোর কদমে। আর এই বাজারে এবার পদ্মেরই কিস্তিমাত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এ যেন হুবহু শাহরুখ খানের রাইস সিনেমা। ছোট ছোট বাচ্চাদের সাইকেলে চাপিয়ে তাদের মাধ্যমে চোলাই মদ পাচার করা হচ্ছিল। ঘাটালের ঝুমি নদীর পাড় বরাবর এভাবেই চোলাইয়ের রমরমা কারবার চলছিল। পুলিশ অভিযান চালায়, অভিযান চালিয়ে 500 লিটার চোলাই মদ উদ্ধার করে। বেশ কয়েকটা সাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিজ্ঞতা বলছে, এভাবে পুলিশের অভিযান চালিয়ে মদ বাজেয়াপ্ত করলেই এই চোলাইয়ের যে রমরমা ব্যবসা তা বন্ধ হয় না। বলাই যায় সেই ট্র্যাডিশন সমানে চলছে। সমাজের ছবি ফুটে উঠছে সিনেমায়। রাইজের মতোই নাবালকদের দিয়ে চোলাই মদের পাচার চলছে ঘাটালের ঝুমি নদীর পাড়ে। কি আছে হাতে? কোথায় যাচ্ছিস? কোথায় যাবে? পুলিশ আছে করে যা, থেমে যা, নাহলে কেস খাবি। মনসুকা ঘোড়ই ঘাট দিয়ে এভাবেই পার হয়ে যায় অল্প বয়সী ছেলেরা। সাইকেলে বোঝাই করা সব ব্যাগ। অভিযোগ, ওই ব্যাগগুলোতেই ভরা থাকে চোলাই মদ। গন্তব্য পাশের জেলা হুগলি। এটা ঝুমি নদীর পাড়, আর এই রাস্তা ধরে এসে তারা এই প্রান্তে এসে পৌঁছায়। এই প্রান্তে এসে এই যে নদীঘাট, এই নদীঘাট থেকে তারা ওই প্রান্তে চলে যায়। ওই প্রান্তই হুগলি জেলা।
চোলাইয়ের চোরা চালান রোজকার ঘটনা। তবে এবারে স্থানীয়দের নজরে আসায় সাইকেল ফেলে পালিয়ে যায় আরোহীরা। কারা নিয়ে যাচ্ছিল সেটা বলতে পারবো না, কিন্তু 4টে ছেলে সাইকেল নিয়ে মানে ব্যাগ ভর্তি করে সাইকেলের মধ্যে নিয়ে দেখি এদিকে যাচ্ছে। সঙ্গে একটা মহিলাও ছিল, ঠিক আছে, সেটা দেখলাম আজকে। এই চোরা চালানের পেছনে ঘটনাস্থলে থাকা এক মহিলার দিকে আঙুল তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ওই মহিলাই নাকি ছোট ছোট ছেলেদের দিয়ে এই কারবার চালিয়ে যাচ্ছেন। তোমার জিনিস? আমাদের নয়, আমরা তো লোকের পয়সা দেয় বলে আমরা আনতে। কে পয়সা দেয়? তারাই পয়সা দেয় যাদের আনতে। কারা? যাদের ব্যবসা তারাই দেয়। দিনে দুপুরে সকালবেলা চোলাই পাচার হচ্ছে, আমরা জানি না, এবার আমরাও তো পেটে জ্বালা। তুমি তো প্রায় সই করো নাকি এখানে? না না, আমি আজকে প্রথমই আসছি। না, তোমাদের প্রায় দেখি এখানে। পরে ঘটনাস্থলে পৌঁছয় আবগারি দপ্তর। উদ্ধার হওয়া প্রায় 500 লিটার চোলাই মদ নষ্ট করা হয় এবং পাচারে ব্যবহৃত সাইকেলগুলো তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ঘাটালে আজকে যারা চোলাই মদের দোকান করেছেন তারা সব তৃণমূল দ্বারা পরিচালিত, তৃণমূলের মদতে এইসব হয়েছে। বর্তমান সরকার জনগণের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার সেটাকে উচ্ছেদ করার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করছে। আমার দেখা কয়েকদিন আগে ঘাটালের ওসি বিভিন্ন জায়গায় রেড করেছিলেন, আবগারি দপ্তর রেড করেছিলেন যাতে চোলাই মদের দোকানকে তোলা যায়। একটা সরকার নতুন এসেছে, তো সেই সরকার যদি ভালো কাজ করে, যে এই যে চোলাই মদের ব্যবসা সেটা যদি একবারে নির্মূল করতে পারে, তুলে দিতে পারে, তাহলে বলবো অবশ্যই বাহবা দেব। কিন্তু আমাদের আমলে যে কাজ হয়নি, আমাদের আমলে যে রমরমা বেড়ে গেছিলো, সেটা কিন্তু মানতে পারছি না। চোলাই পাচার রুখতে এমন অভিযান কিন্তু নতুন নয়। শেষ 2 মাস আগে শুধুমাত্র মনসুকা এলাকায় 20 বারের বেশি অভিযান চলেছে, যাতে নষ্ট করা হয়েছে প্রায় 1000 লিটার চোলাই মদ। চোলাই মদ তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়েছে প্রায় 5000 লিটার। 30টি চোলাই মদ তৈরির হাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। বাজেয়াপ্ত হয়েছে মোট 7টি সাইকেল ও 1টি মোটর বাইক। লাগাতার অভিযান চললেও মনসুকা এলাকায় চোলাইয়ের চোরা চালান কিন্তু বন্ধ হচ্ছে না। আসলে চোলাইয়ের এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আশেপাশের একের পর এক গ্রাম। বাখর, খারাপগুড় ও অ্যামোনিয়া মিশিয়ে গ্রামে গ্রামে তৈরি হয় চোলাই মদ, যা বাইরে পাচার হয়ে যায় নাবালকদের মাধ্যমে। সেই নাবালকরা ধরা পড়লেও চোলাই ব্যবসার আসল মাথারা কিন্তু থেকে যায় নাগালের বাইরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তারাপীঠের হোটেল, এরপর মির্জা গালিব স্ট্রিটের হোটেল, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। আর এবার হাওড়ার আন্দুলে আবাসন, সেখানে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 12 জনকে পাঁজা কোলা করে উদ্ধার করা হয়েছে, তবে শেষ পর্যন্ত 72 বছরের গোপা মুখোপাধ্যায়কে উদ্ধার করা গেল না। কিভাবে কি হলো না হলো কিছুই জানি না। আমি হঠাৎ ধোঁয়া দেখে আমি সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিয়ে আর চাবি দিয়ে নিচে নেমেছি। কোনো ফায়ারের অ্যালার্ম বাজেনি। হাওড়ার আন্দুল দুপুর 1:30 নাগাদ আচমকাই বহুতল আবাসনের একটি ফ্ল্যাট থেকে বেরোতে শুরু করে ধোঁয়া। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া বদলে যায় দাউ দাউ আগুনে। দমকা হাওয়া এবং আবাসনের সামনের ফাঁকা জায়গার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একটি ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ফ্ল্যাটেও। আতঙ্কে নিচে নামতে শুরু করেন আবাসিকরা, কিন্তু অভিযোগ, বহুতল থেকে বেরোনোর জন্য ছিল মাত্র একটি সিঁড়ি, ছিল না আলাদা কোনো জরুরি নির্গমন পথ। আগুন আর কালো ধোঁয়ার মধ্যে আটকে পড়েন একাধিক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল। শুরু হয় উদ্ধার অভিযান। ল্যাডার এবং উদ্ধার সরঞ্জামের সাহায্যে একে একে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয় আটকে পড়া বাসিন্দাদের। পাজা কোলা করে উদ্ধার করা হয় মোট 12 জনকে। কিন্তু 72 বছরে গোপা মুখোপাধ্যায়কে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনে ঝলসে তার মৃত্যু হয়েছে। শাশুড়িকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে জখম হন তার বধূ। কালো ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়া নাতিও। জখম মায়ের সঙ্গে হাসপাতালে ভর্তি রয়েছে সে। বাজেনি কোনো ফায়ার অ্যালার্ম, কিন্তু এই যে দমকলের যে জিনিসপত্র সেগুলো কি মেনটেনেন্স হতো? তাতেও তারা বলছেন কোনো বাড়ি মেনটেনেন্স হয়নি। যখন তারা ফ্ল্যাট কিনেছিলেন 16 বছর আগে, তখন মেনটেনেন্স হয়েছিল।
তারপর আর কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই এই যে জিনিসপত্রগুলো রয়েছে, এই জিনিসপত্রগুলো সুসজ্জিতভাবে এখানে রাখার পরেও কিভাবে কাজ করবে যদি মেনটেনেন্স না হয়। শেষ পর্যন্ত দমকলের 7টি ইঞ্জিনে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানকার কিছু স্থানীয় যুবক যারা অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা প্রথমে ইন্টারভেন করেছে। ইমিডিয়েটলি তারা ফায়ার সার্ভিসেস এবং আমাদের যারা ডোমজুর থানা তাদেরকে খবর দিয়ে আসার পরে এটাকে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে খুব দ্রুততার সঙ্গে। গত কয়েক বছরে রাজ্যের একাধিক জায়গায় আগুন। কিছুদিন আগে তারাপীঠের হোটেলে আগুনে মৃত্যু, কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের মর্মান্তিক স্মৃতি, আর এবার আন্দুলের বহুতল। আবাসন হোক বা ফ্যাক্টরি হোক বা হোটেল হোক, অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু নিয়ম অনুসারে সেগুলোকে ইনস্টল করা হয়, তার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। আগুন নেভার পর তদন্ত শুরু হয়, রিপোর্ট তৈরি হয়, দায় নির্ধারণের কথাও বলা হয়, কিন্তু আবার কোনো না কোনো জায়গায় আগুন লাগলে ফিরে আসে সেই পুরনো আতঙ্ক। সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। 2 জন বা 4 জন নয়, একই দিনে মৃত্যু হলো 10 জন নবজাতকের। তোলপাড় পড়ে গেছে মালদা মেডিকেল কলেজে। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন যে 10টি শিশু মারা গেছে, তার মধ্যে 8 জনের জন্ম হয় জেলার অন্য কোনো হাসপাতালে অথবা নার্সিংহোমে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় এই মালদা মেডিকেল কলেজে আনা হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। একদিনে বেশ কিছু বাচ্চা মারা গেছে, প্রায় 10টা মতো। মালদা মেডিকেল কলেজে পরপর শিশু মৃত্যু, একদিনে 10 নবজাতকের মৃত্যু। একদিনে এত শিশু মৃত্যু কেন জানতে চাইল ক্ষুব্ধ স্বাস্থ্য দপ্তর। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, অগস্ট মাসের 3য় সপ্তাহে একদিনে 10 জন নবজাতক মারা যায়। বিভিন্ন কারণে বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে। কেউ শ্বাসকষ্ট নিয়ে মারা গিয়েছে, কারো জন্ডিসের সমস্যা, কোনো শিশুর হার্টের সমস্যায় মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত 10 জনের মধ্যে 8 জনকে বাইরে থেকে আনা হয়। শ্বাসকষ্ট আছে, সেপসিস আছে, জন্ডিস আছে, হাইপোক্সিয়া। 10টার ভিতরে আউটবোর্ন ছিল 8খানা, 2খানা বাচ্চা ছিল ইনবোর্ন। অভিযোগ, প্রথম দিকে বিষয়টি সামনে আনতে চায়নি মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের সাইটে তা আপলোড হতেই প্রকাশ্যে আসে। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যা যা ব্যবস্থা নেওয়ার তার সবটাই নেওয়া হচ্ছে। নবজাতক যে মৃত্যুর হার মালদায় বেড়েছে, আমরা প্রত্যেকটা শোকজ করা হয়ে গেছে। তাহলে আমি শোকজ রিপোর্ট সব পেয়ে যাব পেডিয়াট্রিক্সের কাছ থেকে। সুপার প্রিন্সিপাল সব অবগত আছে, MSVP। যে কটা মারা গেছে কেস ওয়াইজ কারণ জানতে চাওয়া হয়েছে। মালদা মেডিকেলে শিশু মৃত্যুর ঘটনা নতুন কিছু না। কোন শিশু কি অবস্থায় হাসপাতালে এসেছিল, তার কি ধরনের চিকিৎসা করা হয়েছিল এবং মৃত্যুর নির্দিষ্ট কারণ কি, সবটাই খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। যত পথ তত বিপদ, এটাই গেরো দাসপুরে। বছরের পর বছর ধরে অভিযোগ বাঁধ মেরামতি হয় না, আর এবার তাই শিলাবতী নদীর বাঁধ ভেঙে ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে, এবং তাতে বিপাকে রামদেবপুরের বেশ কয়েকটি গ্রাম। খুদেরা বিপাকে পড়েছে, তাদের অবস্থাটা অনেকটা হয়ে গেছে ওই জলে কুমির ডাঙায় বাঘ, ঠিক এরকমই। কিভাবে আসলে? জল পেরিয়ে। জল পেরিয়ে? কেন শুকনো রাস্তা নেই? আছে, ওখানে বড় টিপি চাপ বড় আসেনি। ওইদিকে বললার টিপির চাপ আছে। ফোকলা হাসির মধ্যেই এ কিন্তু আসলে রোজকার যন্ত্রণার কাহিনী, যে যন্ত্রণায় খুদেকে শেখাচ্ছে স্কুলে যেতেও কিভাবে যুদ্ধ করতে হয়। শিলাবতী নদীর রামদেবপুরের এই নদী বাঁধ ভেঙেই প্লাবিত হচ্ছে দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। এলাকার মানুষজন বলছে, প্রায় 15 বৎসর আগে শিলাবতী নদীর এই বাঁধ ভেঙেছিল। তারপর থেকে এই বাঁধ মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিরা। খালটা ওখানে হানা পড়ে গেছে, হানা দিয়ে মোট 3টা হানা দিয়ে জল এসছে। ওই সব বাঁধ ডুবে যায়, আমাদের কি কষ্ট জানো। জল যন্ত্রণা যতদিন বর্ষা থাকে ততদিন এরকম জল যন্ত্রণা ভোগ করতে হয় আমাদেরকে। ভাঙা বাঁধ দিয়ে নিয়ম করে ঢুকছে শিলাবতীর জল। দাসপুরের রাজনগর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম প্লাবিত এখনো। জল পেরিয়ে যাতায়াত ছাড়া গতিই নেই। অভিযোগ, বাঁধ সারাইয়ের নাম নেয়নি বিগত সরকার। প্রতি পদে এখন ভুগতে হচ্ছে গ্রামবাসীদের। বাঁধটা যেন আরো উঁচু হয়, এত নামসার জন্য আমরা যাতায়াত করতে পারছি না। মানে বাঁধেই আমাদের সবকিছু। বাঁধলেও বাঁধ রাখা যাবে, স্থায়ী সমাধান হচ্ছে না। চং দিয়ে বাঁধতে হবে যাতে জল যায় আর আসে। নতুন সরকারের আমলে নিশ্চয়ই হাল ফিরবে, এই আশায় দিন গুনছেন এলাকার মানুষ। মিলছে আশ্বাসও।
এই সরকার জনগণের সরকার, যতটুকু কাজ হবে জনগণের জন্যই হবে। শুধু একটু সময় চাইবো, 8-6টা মাস কি 1 বছর, এর মধ্যে অনেকটা কাজ আমরা সম্পূর্ণ করতে পারবো। শুধু নদী বাঁধ নয়, আরও অনেক রাস্তা রয়েছে। এই আশ্বাসে ভর করে এখন দিন বদলের স্বপ্ন দেখার পালা, যে স্বপ্ন পূরণ হলে সকলেই রেহাই পাবেন রোজকার জল যুদ্ধ থেকে। শান্তিতে পথে পা ফেলতে পারবে এই খুদেরা। দাসপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। তাদের দোষ, তারা বিজেপি করেন, আর তাই নাকি তাদের সম্পত্তি দখল করা হয়েছিল, জাল দলিল তৈরি করে তাদের জমি হাতিয়ে নেওয়া হয়েছিল, তাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। তৃণমূল আমলে মিনাখার 8 থেকে 10টি সংখ্যালঘু পরিবার নাকি এভাবেই অত্যাচারিত হয়েছিল, এমনটাই অভিযোগ করছেন তারা। পালাবদল হয়েছে, বিজেপি ক্ষমতা এসেছে, তারাও মুখ খুলতে শুরু করেছেন। বিজেপি করার অপরাধে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। লোকে জানে বিজেপি সমর্থক, এটাই কাল হয় নূর ইসলামের। তার কাপড়ের দোকানে আগুন, বাড়ি ও গ্যারেজ ভাঙচুর হয়। এখানেই থামেনি অত্যাচার। অভিযোগ, বিজেপি সমর্থকের জমির দলিল জাল করে সম্পত্তি হাতানোর চেষ্টা হয়, শেষমেশ ঘরছাড়া হতে হয় তাকে। উত্তর 24 পরগনার মিনাখার মারিয়ালি গ্রামের নূরের মতন এমন অনেক সংখ্যালঘু মানুষ তৃণমূলের অত্যাচারের শিকার বলে অভিযোগ। কেউ কেউ রাজভবনে পিস রুমে থেকেছেন, কাউকে ঠাঁই নিতে হয় বিজেপি রাজ্য দপ্তরে। এত জুলুমের পরও তারা দল পাল্টাননি। কেউ কেউ থানা, পুলিশ, কোর্টে ছুটে অধিকার ছিনিয়ে নিয়েছেন। এখন আশার আলো দেখছি এবং বিচার পাবো আশা করি। যারা অন্যায় করেছে তাদের সাজা হোক, সম্পত্তি আমি যেন ফেরত পাই। অভিযোগকারীদের দাবি, শুধু বিজেপি করার জন্যই তাদের কার্যত সর্বশান্ত হতে হয়। পালা বদলের পর অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব নূরদের মতন অনেকে। আমরা চাচ্ছি আমাদের যে সম্পত্তি দখল করে রেখেছে তৃণমূলের হারমাত বাহিনী বা যে আসামিগুলোর নামে কেস করেছি, তাদেরকে গ্রেফতার করে আমাদের সম্পত্তি আমাদের ফিরিয়ে দিক। অভিযোগ অস্বীকার করে তৃণমূল বলছে, কেউ দোষ করলে শাস্তি হোক। বিজেপির যিনি কর্মকর্তা আছেন, তার যদি অরিজিনাল কাগজ থাকে, অরিজিনাল তার যদি জমি হয়, পুলিশ প্রশাসনের উচিত তাকে ফিরিয়ে দেওয়া। কথায় কথায় ভিটে হারা নয়, ঘরে বসে ভাত খেতে পারছেন নূর রশিদুলরা। বলছেন, শুধু বিরোধী দল করার জন্য এমন পরিণতি যেন কারো না হয়। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। কয়েকদিন আগে যখন স্কুল চলছিল তখন ব্ল্যাকবোর্ডের পিছন থেকে একটা ফোঁস ফোঁস শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে তো পড়ুয়া, শিক্ষক তাদের মাথায় হাত। পরে দেখা গেল ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের পিছনে বিষধর চন্দ্রবোরা। ভাবছেন খুব ব্যতিক্রমী ঘটনা না? পূর্ব বর্ধমানের গলসিতে আদিবাসী বিদ্যালয়, এটাই রোজ নামচা। তার কারণ স্কুলের হালটাই বেহাল, স্কুলে ঢাকা জঙ্গলে আগাছায়, যার ফল হাতে নাতে ভুগতে হচ্ছে এই পড়ুয়াদের। সাপ বেরিয়েছিল। কোথায় বেরিয়েছিল? আলমারির পেছনটায়। সাপটা ওইদিকে এসে বন্ধুরা আছে, ওই দিক থেকে হয়ে ঢুকে ক্লাসে ছিল। কত অনায়াসে বলতে হচ্ছে এত বড় বিপদের কথা। এই খুদের কাছে অবশ্য এসব রোজ নামচা। ভয় করে ঠিকই, কিন্তু এভাবেই স্কুল পড়তে হয়, যেখানে সাপও সহপাঠী। পূর্ব বর্ধমানে গলসি 2 নম্বর ব্লকের খিতুরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের হাল এমনই। সাপ রয়েছে, দাঁড়াস টাইপের সাপ এই স্কুলে আগেও বেরিয়েছে, কিন্তু বিষধর সাপ আমরা এই প্রথম দেখছি। খুবই ভয়ের বিষয়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের কাজ, আর আমরা নিজেরা শিক্ষকেরাও তো আমরা মানুষ, আমাদেরকেও ভয়ের মধ্যেই ক্লাসটা করিয়ে যেতে হবে। 9 করে 66 জন পড়ুয়া রয়েছে এই স্কুলে, বেশিরভাগই আদিবাসী পরিবার থেকে আসা। জীবন যুদ্ধ যারা রোজ কাছ থেকে দেখে, এবং স্কুলেও একই দশা। স্কুল বিল্ডিং এর পিছনের দিকটি পুকুর, ঝোপ জঙ্গলে ভরা, বিপদ পদে পদে। আর স্কুল বিল্ডিং এর হাল সেটাও ভয়াবহ। এবার সরকারের উপরে নির্ভর, বিল্ডিং ভেঙে যদি নতুন করে বিল্ডিং করে দেয় তাহলে ছাত্ররা ভালোভাবে পড়তে পারে। শিক্ষার আলো পেতে স্কুলে আসা, সেখানে এত বিপদ, ভয়, আতঙ্কের অন্ধকার, তবুও হাল ছাড়তে নারাজ এই খুদেরা। সরকারকে বলবো আমাদের যেন একটা স্কুল দেয়। ও ভয় লাগছে তো। সরকারকে আমার এটাই বলা যে আমাদের যেন স্কুল দেয়, একটা ভালো ঘর দেয়। ছোট মুখে খুব বড় চাহিদা কি এটা? একটু শান্তিতে স্বস্তিতে স্কুল করার যোগ্য নয় এরা? মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের অনেকেই বলছেন, বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে তৃণমূলের মূল সমেত উপড়ে যাওয়ার পর বাকি যে চিহ্নগুলো আছে সেগুলো মুছে যাওয়া কি সময়ের অপেক্ষা? কারণ
পূর্ব মেদিনীপুর, নদিয়ার পর এবার কি কোথাও গিয়ে মালদা জেলা পরিষদও তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে? মালদায় কান পাতলে শোনা যাচ্ছে কালীঘাট পন্থী নেতারা নাকি শিবির বদল করে কংগ্রেসের দিকে ঝুঁকে আছে। শোরগোল গোটা মালদা জুড়ে। তৃণমূলের জেলা পরিষদ হবে না, এটা কংগ্রেসের জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর, নদিয়ার পর এবার কি মালদা জেলা পরিষদ বেহাত হচ্ছে তৃণমূলের? কালীঘাট তৃণমূলের একাংশের দলবদলে এবার কি বোর্ড করবে কংগ্রেস? মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর দাবি ঘিরে জেলা রাজনীতিতে শোরগোল। মালদা জেলা পরিষদের 24 জন তৃণমূলের সদস্য এখন গোপন শিবির করে রয়েছে। ইতিমধ্যে এটা স্পষ্টই হয়ে গেছে যে তারা কংগ্রেসের পতাকা ধরতেই চলেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, সেই জল্পনায় হাওয়া দিয়েছেন তৃণমূলের প্রতীকে জেতা এক জেলা পরিষদ সদস্য। কংগ্রেসে যাওয়ার সম্ভাবনাটাকে উড়িয়ে দিচ্ছেন না। উড়াতে পারছি না এই জন্য। বাকি 22 জন 23 জন যদি কংগ্রেসে চলে যায় তা আপনিও তো যাবেন কংগ্রেসে। চলে গেলে আমাদেরকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। 2023-এর পঞ্চায়েত ভোটে 43টির মধ্যে 34টিতে জেতে তৃণমূল, কংগ্রেস 5টি এবং বিজেপি 4টি আসনে জেতে। সূত্রের খবর, 24 জন তৃণমূল সদস্য যোগ দিতে চলেছেন কংগ্রেসে। তাতেই হাত বদল হতে পারে জেলা পরিষদের। কংগ্রেসকে সাপোর্ট করতে পারে এবং কংগ্রেসকে যোগদান দিতে পারে। সবাই কংগ্রেস থাকবে, সবাই কংগ্রেস হবে, বোর্ড হবে কংগ্রেসের। আলোচনা চলছে, কিন্তু ওটাই সবার মধ্যে কথা হচ্ছে। দিন কয়েক আগে সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে তৃণমূলই অনাস্থা আনে। পরিস্থিতি বেগতিক বুঝে তাঁরাই ইস্তফা দেন। মালদায় কালীঘাটপন্থী তৃণমূলের একটা অংশ যে কংগ্রেসের পাশে দাঁড়াবে তা কার্যত পরিষ্কার। কংগ্রেস ঘরানা থেকে এসেছি, ফলে কংগ্রেসের প্রতি কংগ্রেস আমাদের কাছে অচ্যুত নয়, অস্বাভাবিক কিছু নয়। ওটা হতে পারে যে মালদা জেলা পরিষদ কংগ্রেস গঠন করবে। 100% হতে পারে। যারা এটা বলছেন তাদের ব্যক্তিগত রাজনৈতিক চয়েস। তারা যদি মনে করেন সেরকম কোনো স্টেপ নেবেন, তাদের লাভ হবে রাজনৈতিক ভাবে দল চেঞ্জ করে, তাহলে সেটা তারা ভাবনা চিন্তা করবেন। জেলা পরিষদের নতুন সমীকরণের ইঙ্গিত পেয়ে দুই কংগ্রেসকে বিঁধেছে বিজেপি। একটা ব্যবসার 3টে সেগমেন্ট খুলে বসেছে, একটা তৃণমূলের দোকান, একটা কংগ্রেসের দোকান, একটা সিপিএম এর দোকান। রাত্রেবেলা তো ব্যবসার জায়গা সব এক জায়গাতে টাকা মিলজুল হয়। বিধানসভা ভোটে মালদা জেলার 12টি আসনের মধ্যে 6টি তৃণমূল জিতলেও দল কার্যত ছন্ন ছাড়া, যার প্রভাব পড়েছে জেলা পরিষদে। আরও এক জেলা পরিষদ হাতের বাইরে যেতে বসেছে তৃণমূলের। মালদা থেকে সুব্রত ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।